এখন লেখালেখেন ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। কারণ হেলিকপ্টার মানে ছবি থেকে পাকাও করা যায় না রাতের মধ্যে, সব মিলিয়ে আরেস্ট করতে বলছিলাম। হ্যাঁ, পাকাও করলে না, ওটা বলা হয় যেটা র্যাব যে পায় সবাইকে বলা হচ্ছে যেখান থেকে যে কথা করবে বেরো ফেলে। হাসিনা এসব নির্দেশনা দিয়েছিলেন অনেকটা প্রকাশ্যেই। শেখ হাসিনা দেশ ছাড়ার পর একে একে বেরিয়ে আসছে তার আন্দোলন দমানোর নানা অতৎপরতার চাঞ্চল্যকর তথ্য। তিনি শেষ পর্যন্ত আন্দোলনকারীদের উপর বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন, এমনকি গুলি করার নির্দেশনাও দেন তিনি। শেখ হাসিনার তৈরি আয়নাঘর নিয়ে ভয়ঙ্কর এবং তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ। ওনার ভাষণের প্রত্যেকটা লাইন বাই লাইন নিয়ে সবাই কথা বলছে, খুব গুরুত্ব পাইছে। যাই হোক, তারপর একটা প্রশ্ন দেখা দিয়েছিল আমাদের মনে যে আসলে সেনাপ্রধান কার, মানে বর্তমান সরকারের পক্ষে না বিপক্ষে, কোন পক্ষে? অনেকে বলার চেষ্টা করতেছে না উনি ভারতের পক্ষে। ভারত জেনারেল ওয়াকারকে হাসিনার বিকল্প হিসেবে চান। হাসিনা তো আসতে পারবে না তারা জানে, তবে হাসিনার বদলে জেনারেল ওয়াকারের এখন বাংলাদেশে যে আন্দোলনটা ছিল ছাত্র জনতার, যদি এই আন্দোলনকে দমনের চেষ্টা করে সেনাবাহিনী, তাহলে সেনাবাহিনীর জন্য যে শান্তি রক্ষা মিশন, সেই মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের সেনাবাহিনী এবং জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর যে মন্তব্য করেছেন, তিনি কি শাস্তিযোগ্য কোনো অপরাধ করেছেন? তিনি কি তার বিধিমালার মধ্য থেকে এই ধরনের মন্তব্য করেছেন? এবং একই সঙ্গে প্রশ্ন তুলতে চাই, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি এই বিষয়ে মুখ খুলবেন, কোনো মন্তব্য করবেন? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, গোয়েন্দা কর্মকর্তাকে হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। গোপন অডিও ভাইরাল, দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড়। জাতিসংঘের রহস্যময় ভূমিকা, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভলকার তুর্কের চাঞ্চল্যকর মন্তব্যের আসল সত্য বেরিয়ে আসার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। এখন লেখালেখেন ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। কারণ হেলিকপ্টার মানে ছবি থেকে পাকাও করা যায় না রাতের মধ্যে, সব মিলিয়ে আরেস্ট করতে বলছিলাম। হ্যাঁ, পাকাও করলে না, ওটা বলা হয় যেটা র্যাব যে পায় সবাইকে বলা হচ্ছে যেখান থেকে যে কথা করবে বেরো ফেলে, ওটা বলা হয়। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে পাচ্ছি অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। মোহাম্মদপুর থানা থেকে মোটামুটি যাচ্ছে একটা মোহাম্মদপুর থানা থেকে। হ্যাঁ, তোমার পাড়ায় দিক রাত্রে আপনার নির্দেশনা লাগবে, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখালেখেন ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। গত 5 আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। তবে ক্ষমতা ছাড়ার আগে ওই আন্দোলন দমাতে নানাভাবে চেষ্টা করেছিলেন তিনি। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যেমন কঠোর নির্দেশনা দিয়েছিলেন, তেমনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ছিল তার কঠোর নির্দেশনা। হাসিনা এসব নির্দেশনা দিয়েছিলেন অনেকটা প্রকাশ্যেই। শেখ হাসিনার দেশ ছাড়ার পর একে একে বেরিয়ে আসছে তার আন্দোলন দমানোর নানা অতৎপরতার চাঞ্চল্যকর তথ্য। তিনি শেষ পর্যন্ত আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন, এমনকি গুলি করার নির্দেশনাও দেন তিনি। এদিকে হাসিনার হেলিকপ্টার থেকে গুলি করার নতুন একটি অডিও প্রকাশ করেছে বেসরকারি সংস্থা গার্ডিয়ান কাউন্সিল। তাদের ফেসবুক পেজে শুক্রবার দুপুর 12:50 ওই অডিওটি প্রকাশ করে। ওই অডিওটি এখন নেট দুনিয়ায় ভাইরাল। তবে হেলিকপ্টার থেকে গুলি করার শেখ হাসিনার দেওয়া নির্দেশের অডিওর বিষয়টি প্রথম সামনে আনেন বিশিষ্ট লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার, রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। গত 28 জানুয়ারি সন্ধ্যা 6:40 তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। সেখানে লেখেন, আকাশের হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে। খুনি হাসিনার ক্ষমা নাই। বলা হচ্ছে, ফাঁস হওয়া অডিওটি গত 19 জুলাইয়ের, যখন তুমুল আন্দোলন চলছিল ঢাকা সহ সারা দেশে, যেদিন বহু হতাহতের ঘটনা ঘটে। ওই দিনই আন্দোলন নিয়ন্ত্রণে জারি করা হয়েছিল কারফিউ। ফাঁস হওয়া এই অডিওতে শোনা যায় গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলি নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। একজন কর্মকর্তাকে আন্দোলনকারীদের ছবি দেখে রাতের মধ্যে ধরা যায় কিনা পরামর্শ চাইলে শেখ হাসিনা বলেছিলেন, ওটা না, র্যাব, ডিজিএফআই সহ সবাইকে নির্দেশনার কথা
কথা বলা হয়েছে গুলি করে মেরে ফেলো। যেখানে গ্যাদারিং তথা জমায়েত দেখা যাবে সেখানেই উপর থেকে তথা হেলিকপ্টার থেকে গুলি করা হবে। ওই কর্মকর্তা তখন তার নির্দেশনা চাইলে শেখ হাসিনা আরো বলেন, আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা এখন দিয়ে দিয়েছি, এখন লেথাল ওয়েপন তথা ভারী অস্ত্র ব্যবহার করবে, যেখানে পাবে গুলি করবে। ওনার ভাষণের প্রত্যেকটা লাইন বাই লাইন নিয়ে সবাই কথা বলছে, খুব গুরুত্ব পাইছে। যাই হোক, তারপর একটা প্রশ্ন দেখা দিয়েছিল আমাদের মনে যে আসলে সেনা প্রধান কার, মানে বর্তমান সরকারের পক্ষে না বিপক্ষে, কোন পক্ষে? অনেকে বলার চেষ্টা করতেছে না উনি ভারতের পক্ষে, মানব অধিকার লঙ্ঘন হয়েছে, কোথাও তো আপনারা কিছু করতে পারেন নাই, সারা জীবনই তো শুধু জাতিসংঘের আওয়াজ শুনলাম, কিন্তু কার্যক্রম কি আপনাদের? আপনারা তো কোনো কিছু দেখাইতে পারেন নাই, সব জায়গায় তো ফেল। তখন ওই মানব অধিকারের প্রধান উনি বলছে, ন, আপনার সাথে আমি একমত নই, আমরা বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের সময় আমাদের একটা ভূমিকা ছিল। আসসালামু আলাইকুম। আমাদের সেনা প্রধান শেখ হাসিনার আত্মীয় হওয়াতে না অনেক মুশকিলে আছে, হাজার প্রশ্নের সম্মুখীন। বিশেষ করে গত কিছুদিন আগে যে একটা ভাষণ দিলেন, ওই যে ভাষণের মধ্যে উনি মাননীয় বলেন নাই, মাননীয় প্রধান উপদেষ্টা বলে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে, মাননীয় বলে নাই, স্যার বলে নাই। না বলাতে ওনাকে নিয়ে তো বুঝছেন হাজার রকম প্রশ্ন। এবং সবচেয়ে মজার ব্যাপার, ওনার এই ভাষণটা এত গুরুত্ব পাইছে দেশে বিদেশে, বিশেষ করে ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে, বিশ্ব মিডিয়া তো ওনার এই ভাষণ নিয়ে অনেক কথা হয়েছে। ওনার ভাষণের প্রত্যেকটা লাইন বাই লাইন নিয়ে সবাই কথা বলছে, খুব গুরুত্ব পাইছে। যাই হোক, তারপর একটা প্রশ্ন দেখা দিয়েছিল আমাদের মনে যে আসলে সেনা প্রধান কার, মানে বর্তমান সরকারের পক্ষে না বিপক্ষে, কোন পক্ষে? অনেকে বলার চেষ্টা করতেছে না উনি ভারতের পক্ষে। যেমন ভারতের সেনা প্রধান একটা কথা বলে ওনাকে আরো বিতর্কে ফেলছে যে জুলাই অভ্যুত্থানের সময় প্রত্যেক মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ ছিল জনাব ওয়াকার সাহেবের সাথে, আমাদের সেনা প্রধানের সাথে। কার? ভারতের সেনা প্রধান। উনি তার ভাষণে কিন্তু এই কথাটা বলছে, আমরা সবাই জানি। এতে কিন্তু আরো বিতর্কের মধ্যে পড়ছে। তার মানে কি উনি সবসময় যোগাযোগ রাখছেন এবং শেখ হাসিনাকে কি ওনাদের কথা অনুযায়ী বিদেশ পাঠিয়ে দিলেন, মানে দিল্লিতে পাঠিয়ে দিলেন, এরকম অনেক কথা। কিন্তু সবচেয়ে বড় পজিটিভ যেটা ছিল ওনার পক্ষে, যে উনি ছাত্র জনতার বিপক্ষে দাঁড়ায় নাই, এটা কিন্তু উনি বাহাবা পাচ্ছিলেন গত 7 মাস। উনি একমাত্র মানুষ তখন বুদ্ধি দিয়ে খেলছে, কি সুন্দরভাবে হাসিনাকে সেভ করছে, ছাত্রদের এই যে রক্তক্ষয়ী যুদ্ধ এটাও থামাইতে পারছে বুদ্ধি খরচ কইরা। যে উনি যদি ছাত্রদের বিপক্ষে যাইতো তাহলে তো রক্তের বন্যা বয়ে যাইতো, তাই না? কারণ উনি শেখ হাসিনার আপন আত্মীয় ভাই, এমন দূর সম্পর্কের আত্মীয় না, কিন্তু ফুফাতো বোনের জামাই, একেবারে কাছের আত্মীয়। তার মানে উনি কিন্তু দেখেন ওনার আত্মীয়র পক্ষে না যায় ছাত্র জনতার পক্ষে আসছে, এটা কিন্তু একটা বাহাবা পাচ্ছিল। কিন্তু এই জায়গাটার মধ্যে বাদ সাধলো জাতিসংঘ। হ্যাঁ, জাতিসংঘের মানব অধিকারের যে প্রধান, উনি কিন্তু সব ফাঁস করে দিছে। ফাঁস করছে মানে কি, জাতিসংঘকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা তো সব জায়গায় বিফল, হ্যাঁ, গাজাতে, ফিলিস্তিনে বা যে কোনো জায়গায় মানব অধিকার লঙ্ঘন হয়েছে, কোথাও তো আপনারা কিছু করতে পারেন নাই, সারা জীবনই তো শুধু জাতিসংঘের আওয়াজ শুনলাম, কিন্তু কার্যক্রম কি আপনাদের? আপনারা তো কোনো কিছু দেখাইতে পারেন নাই, সব জায়গায় তো ফেল। তখন ওই মানব অধিকারের প্রধান উনি বলছে, ন, আপনার সাথে আমি একমত নই, আমরা বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের সময় আমাদের একটা ভূমিকা ছিল। কি ভূমিকা? যখন জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা আর্মি রাস্তায় নামায় দিল, আর্মির হাতে ক্ষমতা তুলে দেওয়ার চেষ্টা করলো, এবং আর্মি কিন্তু তখন প্রথম দিন খেয়াল আছে আপনাদের, আর্মি কিন্তু গুলিও চালাইছে, আমরা কিন্তু এরকম ভিডিও ফুটেজও দেখছি, কিন্তু তারপর দিনই বন্ধ হয়ে গেছিল। ওই টাইমে জাতিসংঘের মানব অধিকারের প্রধান আমাদের ওয়াকার সাহেবকে টেলিফোনে জানাইছেন যে আপনি এই কাজগুলা করতে পারবেন না। হ্যাঁ, কারণ শান্তি বাহিনীতে, জাতিসংঘের শান্তি বাহিনীতে বাংলাদেশ আর্মি খুব সুনামের সহকারে কাজ করতেছে, এটা আপনি মাথায় রাখবেন। আপনি আর্মিকে ছাত্র জনতার বিরুদ্ধে নামাইতে পারবেন না, এটা ঠিক হবে না। এরকম একটা কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আর্মি কিন্তু গুলি বন্ধ করে দিল, আর কোনো গুলি করলো না। এবং শেখ হাসিনার এখানে যাওয়ার পর ওই যে বলছে না যে আলাদা রুমে যায়া জয়কে বুঝাইছে, জয় তুই করে কথা বলতেছিল, শেখ রেহানা ছিল, আমার মনে হয় তখন বুঝাইতেছিল যে জাতিসংঘ থেকে বাধা দিছে, আমি আর কোনো হেল্প করতে পারবো না, আপনার মাকে যদি বাঁচাইতে চান তাহলে ভারতে পাঠাই দেই, এটাই কিন্তু শেষ সময়, হাতে সময় আছে 30-40 মিনিট। এখন তাহলে প্রশ্ন দাঁড়ায়
যে আর্মি তো প্রথম দিন গুলি চালাইছিল, তারপর থেকে থেমে গেল জাতিসংঘের কথায়। তার মানে কি জনাব ওয়াকার সাহেবের ইচ্ছা ছিল না? কারণ জাতিসংঘের মানব অধিকারের প্রধান উনি সরাসরি বলে দিচ্ছেন, যদি ছাত্র জনতার বিরুদ্ধে আপনি যান, জাতিসংঘ থেকে টোটাল আর্মি আপনার দেশে পাঠিয়ে দেবো, মানে বাংলাদেশে পাঠিয়ে দিবে। ব্যাপারটা কিন্তু ভয়ঙ্কর। এরকম কিছু যদি ঘটতো, ভয়াবহ ঘটনা ঘটতো, তো বাংলাদেশের আর্মির ইমেজ একেবারেই তলানিতে যাওয়া ঠেকতো। তার মানে ওয়াকার সাহেব জাতিসংঘের চাপে বইরা কিন্তু ছাত্র জনতার পক্ষে চলে আসছে। এইটাই তো প্রমাণ হয়। এবং ওনার ওই ভাষণটার মধ্যে যেসব বিতর্ক সৃষ্টি করছে, আমার মনে হয় ওই ভাষণটার রিয়াকশনই কিন্তু এখনো চলতেছে। এই যে জাতিসংঘ থেকে সবকিছু ফাঁস করা হলো, এটা কিন্তু ওই ভাষণেরই রিয়াকশন। এটা কিন্তু ওই ভাষণ দেওয়ার পরই আসলো, কিন্তু তার মানে ওই ভাষণের রিয়াকশন এগুলা চলতেছে, কিন্তু সামনে আরো চলতে থাকবে, আরো অনেক কিছু আমরা জানতে পারবো। তবে জাতিসংঘ কিন্তু আমাদের সঙ্গে আছে। কারণ কি জানেন? ইউনূস স্যার যেদিন ক্ষমতায় বসছেন তারপর দিনই জাতিসংঘের এই মানব অধিকারের প্রধানকে টেলিফোনে বলছেন যে এই ব্যাপারটা আপনাদের দেখতে হবে, এখানে যে মানব অধিকার লঙ্ঘন হয়েছে এই ব্যাপারটা আপনাদের দেখতে হবে। শেখ হাসিনার অপকর্মের প্রতিবেদন এখন কিন্তু পুরা বিশ্বের সামনে। এই যে এই মাসেরই 13 তারিখে আসতেছে জাতিসংঘের থেকে একটা টিম, ওনারা আমাদের আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনাল পরিদর্শন করবেন। বিচার বিভাগ কিভাবে কাজ করবে না করবে সবকিছু ওনারা তদারক করবেন। এবং এই বিচারের সময় সারা পৃথিবীর যে কোনো সাংবাদিক থাকতে পারবে, কারো জন্য বাধা নাই। এবং হয়তো এমনও হইতে পারে আমরা লাইভ এই বিচারটা দেখতে পারবো, এমনও হইতে পারে, সেদিকেই আগাচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনী এবং জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর যে মন্তব্য করেছেন, তিনি কি শাস্তিযোগ্য কোনো অপরাধ করেছেন? তিনি কি তার বিধিমালার মধ্য থেকে এই ধরনের মন্তব্য করেছেন? এবং একই সঙ্গে প্রশ্ন তুলতে চাই, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি এই বিষয়ে মুখ খুলবেন, কোনো মন্তব্য করবেন? এবং এই প্রশ্নটি করার যথেষ্ট কারণ রয়েছে বলে আমি মনে করি। দর্শক, আপনারা জানেন যে গত বুধবার বিবিসির পডকাস্টে অংশ নিয়ে প্রসঙ্গক্রমে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক মন্তব্য করেছেন, বাংলাদেশের জুলাই আগস্ট অভ্যুত্থানে সরকারের দমন পীড়নে যাতে সেনাবাহিনী জড়িত না হয় এই জন্য তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল এবং বলে দেওয়া হয়েছিল এমনটা ঘটলে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থাকবে না। এবং এর কারণেই নাকি সরকার পরিবর্তন হয়েছিল, আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল। ক্রেডিট এখন সবাই নিতে চায় আওয়ামী লীগ সরকারের পতনের জন্য। ছাত্র সমন্বয়ক নিতে চায়, বাংলাদেশের বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তারা নিতে চায়, সাধারণ যে জনতা তারাও তো কৃতিত্ব নিতে পারে, এখন জাতিসংঘ নিতে চাইছে। যাই হোক, সেটি অন্য বিতর্ক। এখন বিষয় হচ্ছে যে জাতিসংঘ এটি পারে কিনা, কোনো ধরনের ফর্মালিটিস বাইরে থেকে কোনো দেশের সেনাবাহিনীকে এইভাবে সতর্ক করতে পারে কিনা। এবং একই সঙ্গে প্রশ্ন ওঠে, এই কাজটি করে জাতিসংঘ বিশেষ কারোর পক্ষ অবলম্বন করেছে কিনা, তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে কিনা। আমি এই প্রসঙ্গে এই বাংলাদেশেরই আরেকটি এই ধরনের উদাহরণ রয়েছে, সেটি একটু মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে। ডক্টর ইয়াজউদ্দিন সরকার যখন ছিল, 1/11-এর যে ঘটনা ঘটলো তার আগে ডক্টর ইয়াজউদ্দিনের যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারের অধীনে নির্বাচনের জন্য 2007-এর 22 জানুয়ারি একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, জাতীয় সংসদ নির্বাচন, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ সহ অন্য দল অংশ নেবে না এমনটা ঘোষণা দিয়ে রেখেছিল। এবং সে সময় বাংলাদেশে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন রেনেটা লক ডেসালিয়ান। তো তখন যাতে এই 22 জানুয়ারি নির্বাচনটি না হতে পারে, জাতিসংঘের পক্ষ থেকে সেনাবাহিনীকে সতর্ক করে দিয়েছিল এবং একই ভাষায় বলা হয়েছিল যদি এই নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের নাম থাকবে না। এবং এই পরবর্তীতে এই কথাটি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুল আহমেদ তিনি স্বীকার করেছিলেন প্রকাশ্যে। কিন্তু মজার কথা হচ্ছে তখন এটি অস্বীকার করেছিলেন রেনেটা লক ডেসালিয়ান। যেটি এখন ঘটেছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার তিনি বলছেন সতর্ক করা হয়েছে, কিন্তু আমাদের সেনাপ্রধান এখনো পর্যন্ত কোনো কথা বলেনি, যেহেতু তিনি কেবলমাত্র 7 তারিখে আফ্রিকান রিপাবলিক মানে মধ্য আফ্রিকান যে দেশটি সেখানে সফর করে কেবলমাত্র ফিরেছেন। এখন যে প্রশ্নগুলো তুলছিলাম, যদি কোনো রাষ্ট্রে বা দেশে এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে, সেক্ষেত্রে মানবাধিকার বিষয়ক হাই কমিশন বড় জোর তারা কি করতে পারে, জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলকে রেজুলেশন পাশ করাতে বলতে পারে, আহ্বান করতে পারে। তার আগে তারা বিষয়গুলো অবজার্ভ করতে পারে।
আর যদি এ ধরনের কোনো কথা তারা বলেও থাকে তাহলে অবশ্যই জাতিসংঘের মহাসচিবের অনুমতি ক্রমেই বলতে হবে, অথবা জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে চিঠি আসবে সেনাবাহিনীর প্রতি। যদি খুব বেশি ইনফর্মাল মানে মিনিমাম ইনফর্মাল জায়গা থেকে বিষয়গুলো করতে হয়, সেই ধরনের চিঠি কি দেওয়া হয়েছে আমাদের সেনাপ্রধানকে বা সেনাবাহিনীকে? এবং ভলকার তুর্ক যে কাজটি করেছেন এটি কি তার চাকরির বিধিমালার মধ্য থেকে পরে, যদি জাতিসংঘের মহাসচিবের অনুমতি ছাড়াই তিনি এটি করে থাকেন? এবং যদি এটি করে থাকে অবশ্যই তিনি বিশেষ কোনো পক্ষ অবলম্বন করেছেন। কি কারণে অবলম্বন করেছেন, কেন করেছেন, সেক্ষেত্রে তো অনেক বিষয় চলে আসে, সেটি পরে আসছে। এখন বিষয় হচ্ছে যে এই জাতিসংঘের ভূমিকা নিয়ে তো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় প্রশ্ন আছে, এবং সেই প্রশ্নের জায়গা থেকেই ইউক্রেন, গাজা কিংবা সুদান এইসব জায়গায় যে জাতিসংঘ ব্যর্থ হয়েছে, সেই ধরনের প্রশ্ন থেকেই বাংলাদেশ প্রসঙ্গে ভলকার তুর্ক খুব ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন। না আমরা তো বাংলাদেশে ভূমিকা পালন করেছি, এই জন্যই সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু তার এই ভূমিকাটা কতটা বিধিসম্মত, কতটা বিধির মধ্যে থেকে তিনি করেছে? আচ্ছা, জাতিসংঘ যে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, কোথাও নিষ্ক্রিয়, কোথাও আবার পক্ষপাতিত্ব করছে, তার উদাহরণ যদি বাংলাদেশের ক্ষেত্রে দিই, এরকম প্রশ্ন তো উঠেছে। এদিকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন হাসিনা, গোপন অডিও ভাইরাল। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ক্ষমতা ছাড়ার আগে ওই আন্দোলন দমাতে নানাভাবে চেষ্টা করেছেন তিনি। শেখ হাসিনার দেশ ছাড়ার পর একে একে বেরিয়ে আসছে তার আন্দোলন দমানোর নানা অপতৎপরতার চাঞ্চল্যকর তথ্য। তিনি শেষ পর্যন্ত আন্দোলনকারীদের উপর বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন, এমনকি গুলি করারও নির্দেশ দেন তিনি। যদিও বিভিন্ন সময় বক্তব্যে শেখ হাসিনা গুলি করার কোনো হুকুম দেননি বলে দাবি করে আসছেন, তবে কদিন পরপরই ফাঁস হচ্ছে শেখ হাসিনার অডিও কল রেকর্ড, যেগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্দোলন দমাতে নির্দেশ দেওয়ার তথ্য উঠে আসে। এরই ধারাবাহিকতায় নতুন একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে উঠে এসেছে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশনা। ফাঁস হওয়া নতুন অডিওতে শোনা যায় গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। তাকে বলতে শোনা যায়, এখন লেথাল উইপেন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবেন, যেখানে পারবেন সেখানে গুলি করবেন আর হেলিকপ্টার থেকে গুলি করবেন। বিপরীত পাশে থাকা গোয়েন্দা কর্মকর্তা তখন হাসিনাকে বলেছিলেন, ছবি দেখিয়ে পাকড়াও করা যায় না সবাইকে রাতের মধ্যে। জবাবে হাসিনা বলেন, সবগুলোকে অ্যারেস্ট করতে বলছি রাতে। র্যাব, ডিজিএফআই সবাইকে বলা হয়েছে যেখানে যাকে পাবে ধরে ফেলবে, আর যেখানে গ্যাদারিং হবে সেখানে হেলিকপ্টার থেকে গুলি করতে বলেছি। অলরেডি কয়েক জায়গায় করেছেও। গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদপুর থানার দিকে একটি গ্রুপ যাচ্ছে বললে হাসিনা বলেন, ওখানে র্যাবরে পাঠায় দিক। গোয়েন্দা কর্মকর্তা তখন বলেন, আপনার নির্দেশনা লাগবে। জবাবে হাসিনা বলেন, ওপেন নির্দেশনা দেওয়া আছে, এখন লেথাল উইপেন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবেন, যেখানে পাবেন সেখানে গুলি করবেন।